নমস্কার, 221 হ্যারিসন রোড থেকে বলছি প্রত্যয়। আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। আজ আপনাদের জন্য রয়েছে পারমিতা চ্যাটার্জির কলমে গ্রাম বাংলার এক ভয়ঙ্কর ভূতের গল্প দেড়ফুটিয়া পর্ব 1 এবং 2। অভিনয় রয়েছে সৌরভধ্বনি সাহা, বর্ণালী, প্রদীপ্তা, সুমিতেন্দ্র আর আমি প্রত্যয়। পর্ব দুটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে হাইপ করতে ভুলবেন না। তাহলে শুরু হচ্ছে প্রথম পর্ব। যখনকার কথা বলছি তখন আমার বয়স খুব জোর 22 কি 23। সবেমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরির চেষ্টা করছি। বিষ্ণুপুরে আমার মামার বাড়ি। আমার মামাতো ভাই অনিকেত তখন 11 পা দিয়েছে। আমি বাবা মায়ের সাথে বিষ্ণুপুর গেছি অনিকেতের পৈতেতে। আমার মামাবাসীরা অনেক ভাই বোন হওয়াতে যে কোনো অনুষ্ঠানে সবাই এক জায়গায় জড়ো হলে একে অন্যকে খুঁজে পেতে সময় লাগত। তার মধ্যে আগেকার দিনের পেল্লাই বাড়ি। ঘরের তো অভাব ছিল না। মামা মাসিদের মধ্যে আমার মামা ছিলেন সবার বড়, আর অনিকেত হলো আমার ছোট মামার ছেলে। কাজেই মায়ের সাথে আমার এই মামার বয়সের পার্থক্য অনেকটা হওয়াতে অনিকেতের থেকেও আমি বেশ কয়েক বছরের বড়। বিষ্ণুপুর জায়গাটার সাথে পরিচিত নয় এরকম মানুষ খুব কমই আছে। প্রাকৃতিক সৌন্দর্য, জল, হাওয়া যেদিক থেকেই বিচার করা যাক না কেন, প্রথম সারিতে এর নাম থাকবেই। পৈতের দিন সকাল থেকেই নানান রকম নিয়মকানুন, হই হট্টগোল, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের আনাগোনা, সে এক এলাহি ব্যাপার। পৈতের শেষে সূর্য ডোবার আগে দণ্ডি বিসর্জনের একটা নিয়ম আছে। আমার সময়ও হয়েছিল। মোটামুটি বাড়িতে যতজন লোক ছিল সবাই মিলে আমরা হই হই করতে করতে অনিকেতকে নিয়ে চললাম কিছুটা দূরের একটা পুকুরে। সেখানে দণ্ডি বিসর্জন হলো। সমস্ত কিছু নিয়মকানুন শেষ হওয়ার পর সবাই যখন আবার বাড়ির দিকে রওনা হলাম, আমার চোখ পড়ল রাস্তার ধারের একটা ফাঁকা জায়গার দিকে। বলছিলাম মামা, তোমরা একটু এগোও, আমি এই আশপাশটা একটু ঘুরে আসি। চারিদিকে অন্ধকার হয়ে আসছে, কোথায় ঘুরবি? দেখিস বাবা, খুব একটা দূরে কিন্তু যাস না, তাড়াতাড়ি ফিরে আসিস। হ্যাঁ হ্যাঁ, আমি কিছুক্ষণের মধ্যেই ফিরবো, তোমরা বাড়ি গিয়ে বিশ্রাম করো। সবাইকে নিয়ে এগিয়ে যেতেই আমি ফাঁকা জায়গাটার দিকে হাঁটতে শুরু করলাম। বেশ ভালো লাগছিল। অনেকটা দূরে লাল হয়ে সূর্য ডুবতে শুরু করেছে। কিচিরমিচির করতে করতে ঝাঁকে ঝাঁকে পাখির দল মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। ঠান্ডা হাওয়া আমার গায়ের সুতির পাঞ্জাবিটাকে দুলিয়ে দিচ্ছে। আমি বেশ কিছুক্ষণ দাঁড়ালাম সেখানে। তারপর আরও খানিকটা এগিয়ে যেতেই দেখলাম আমার থেকে বেশ কিছুটা দূরে দুটো চিতা জ্বলছে। দেখে বুঝলাম এটা এখানকার শ্মশান। এই জায়গাটাতে আসলেই মনটা খারাপ হয়ে যায়। সবার অন্তিম পরিণতি একই। আমি আনমোনাভাবেই 1 পা 2 পা করে এগোচ্ছিলাম সেই দিকে। হঠাৎ একটা মাটির হাঁড়ির সাথে হোঁচট খেয়ে সামনে পড়লাম হুড়মুড়িয়ে। খুব একটা লাগেনি ঠিকই, কিন্তু হাঁড়িটা গড়িয়ে গিয়ে একটা পাথরে ধাক্কা খেয়ে ভেঙে গেছিল। তারপর যতদিন মামা বাড়িতে ছিলাম মাঝে মাঝেই শ্মশানের ধারে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। আমার কেন জানি না মনে হতো আমার এখানে খুব আপন কেউ আছে, শুধু
চোখে দেখতে পাচ্ছি না। কিছুদিন পরে নিজের বাড়িতে ফিরে গেলাম, কিন্তু বললে বিশ্বাস করবেন না, বন্ধু বান্ধবের সঙ্গ, নিজের বাড়ি, মায়ের হাতে রান্না, যেগুলো আমার কাছে এতদিন প্রাণের থেকেও প্রিয় ছিল, সেগুলো আজকাল আর ভালো লাগতো না। মনে হতো সুযোগ পেলেই আবার যাব বিষ্ণুপুর। ওই শ্মশানের ধার, ফাঁকা মাঠ, ডুবন্ত সূর্য, গড়িয়ে যাওয়া মাটির হাঁড়ি, সবকিছুর প্রতি যেন অদম্য টান। তবে এই টান যে আমাকে এত দূর নিয়ে গিয়ে ফেলবে, সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। আসল ঘটনা শুরু হলো যখন আমি আবার কিছুদিনের জন্য বিষ্ণুপুর গেলাম। এবার একাই গেছিলাম। একদিন সন্ধ্যাবেলা আমি আর অনিকেত মামা ঘরে বসে গল্প করছিলাম। অনিকেত আমাকে ওদের স্কুলের দিদিমণির কথা বলছিল। কাকে কাকে অনিকেত পছন্দ, কাদের কাদের পছন্দ না, কোন বন্ধুটা কত ভালো, এই সব। এই সময় মামি ঘরে ধূপকাঠি জ্বালাতে এসে আমাকে বললেন, অপূর্ব, মামা খবর পাঠিয়েছে আজ ফিরতে একটু দেরি হবে। তুই একটু অনিকেতকে স্যারের ব্যাচে দিয়ে আসতে পারবি? ফেরার সময় তোর মামাই নিয়ে ফিরবে। অনিকেতই তোকে রাস্তা চিনিয়ে নিয়ে যাবে। কেন পারবো না? যদি বলো রাতে গিয়েও নিয়ে আসতে পারি। না না, তার প্রয়োজন পড়বে না, ফেরার পথে তোর মামাই নিয়ে আসবে। তুই বরং ওকে একটু দিয়ে আয়। আমি আর অনিকেত নির্দিষ্ট সময় ঘর থেকে বেরোলাম। অনিকেতের স্যারের বাড়ি মামার বাড়ি থেকে কয়েক কিলোমিটার। ফেরার পথে সেই ফাঁকা জায়গাটা চোখে পড়ল আমার। সাইকেলের চাকা যেন আপনা থেকেই থেমে গেল। নেমে দাঁড়ালাম সেখানে। শুধু দাঁড়ালাম বলে ভুল হবে, বেশ কিছুক্ষণ বসলাম। একটা অজানা আনন্দে মনের ভেতরটা ভরপুর হয়ে যাচ্ছিল। কেমন যেন স্বপ্নের মতো লাগছিল সবকিছু। হঠাৎ দুটো কুকুর কানের কাছে বিশ্রীভাবে চিল্লিয়ে উঠতেই আমার ঘোরটা কাটল। মনে হলো মামি বাড়িতে চিন্তা করতে পারে, ফিরে যাওয়া উচিত। আমার মামা বাড়ি থেকে কিছুটা দূরে একটা স্কুল ছিল। স্কুলের গেটের বাইরে আচারওয়ালার কাছ থেকে কতবার আচার কিনে খেয়েছি, কিন্তু কেন জানি না সেটা হঠাৎ বন্ধ হয়ে গেল। ওই স্কুলটার সাথে আমার ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। স্কুলের ভেতরের কুল গাছটায় ঢিল মেরে কুল পারতাম। কতবার হেডমাস্টার মশাই বড় মামাকে নালিশ করেছেন। এখন ওটা একটা বিরাটাকায় দৈত্যের মতো অন্ধকারে গা মিশিয়ে দাঁড়িয়ে থাকে। আমার কি মনে হতে সাইকেলটা থামিয়ে এগিয়ে গেলাম স্কুলটার দিকে। জানালা দরজাগুলো ভেঙে পড়েছে। একটা দীর্ঘশ্বাস ফেলে ফিরে আসতে যাব, হঠাৎ মনে হলো নিচের ঘরগুলোর মধ্যে একটা ঘরে কোথাও একটা আলো জ্বলছে। ব্যাপারটা অদ্ভুত লাগলো আমার কাছে। মামার মুখে শুনেছিলাম এখানে কেউ ঢোকে না, তাহলে আলো এলো কোথা থেকে? ঘরটার একটা জানালা রাস্তার দিকে, সেটার একটা পাল্লা ভাঙা। আমি ঘেরা পাঁচিলটার উপর উঠে জানালা দিয়ে উঁকি মারলাম ঘরের ভেতর। সেদিন যা দেখেছিলাম তা বিশ্বাস করতে আমার বেশ কিছুদিন সময় লেগেছিল। ঘরটার ভিতরে কেউ ছিল না ঠিকই, কিন্তু
সেই আবছা আলোয় দেওয়ালে একটা বাচ্চার ছায়া পড়েছিল। সমস্ত ঘরটা জুড়ে বাচ্চাটা ছুটে বেড়াচ্ছিল। আমি চুপচাপ ফিরে এলাম বাড়িতে। মামা মামি কাউকে কিছু বলিনি। তবে কি এই কারণে স্কুলটা বন্ধ হয়ে গেছিল? কিন্তু খুব বেশি দিন ব্যাপারটা আমি গোপন রাখতে পারলাম না, কারণ যখনই আমি একা রাস্তায় বের হতাম বা ঘরে একা শুয়ে থাকতাম, আমার মনে হতো কেউ আমার সাথে আছে। ঘরের মধ্যে ছোট বাচ্চারা ছোটাছুটি করলে যেমন লাগে, ঠিক সেরকম কিছু আওয়াজ আমার কানে আসতো। একদিন মামাকে সবকিছু খুলে বললাম। আমার কাছ থেকে সবটা শুনে মামার মুখের রং পাল্টে গেছিল সেদিন। এত কিছু ঘটে গেছে, কই আমাকে কিছু বলিসনি তো। কিন্তু এইরকমটা তো হবার কথা নয়। সেবার গ্রামের সবাই মিলে ভালো তান্ত্রিক দেখে সমস্তটা তো মিটিয়ে ফেলা হয়েছিল। তাহলে আবার নতুন করে সব কিছু কেন শুরু হলো, তাও আবার তোর সাথে? তান্ত্রিক ডেকে সবকিছু ঠিক করেছিলে কেন? কি হয়েছিল? সে অনেক বছর আগেকার কথা। তুই তখন বেশ ছোট। আমাকে যা বললি আর কাউকে বলিসনি তো? যা দেখেছিস আমাকে দেখাতে পারবি? কেন পারবো না, কিন্তু আগে বলো কি হয়েছিল। এবার মামা বলতে শুরু করলেন। এই গ্রামের সনাতনের 12 বছরের ছেলে বলাই প্রস্থে যতটা বেশি, দৈর্ঘ্যে ঠিক ততটাই কম ছিল। অবশ্য এই নিয়ে তার নিজের কোনো আক্ষেপ থাকতো না, যদি কিনা তার বয়সী অসমবয়সী গ্রামের অন্যান্য ছেলে ছোকরার দল এই নিয়ে তাকে ব্যতিব্যস্ত না করত। খেলার মাঠে, স্কুলে, পথে ঘাটে কোনো জায়গাতেই যেন শান্তি ছিল না বলাইয়ের। তার ওই কম উচ্চতার কারণে বন্ধু মহলে তার নাম হয়েছিল 1.5 ফুটিয়া। কান্না পেত বলাইয়ের। সত্যি তো, এতে তার দোষ কোথায়? ভগবানের ইচ্ছার উপর তো আর মানুষের কারিগরি চলে না। কিন্তু বলাই বা গ্রামের ছেলে ছোকরার দল এইটা জানতো না যে শুধু ভগবানের নয়, আরো অনেক কিছুর উপর মানুষের কেদ্দারি চলে না। তাদের প্রতিবারের ডাকে বলাইয়ের মন ভাঙলেও আশেপাশের অনেক কিছুই জেগে উঠতে থাকে। মেঝেতে মাদুর বিছিয়ে হারিকেনের আলোয় সেদিন অঙ্ক করছিল বলাই। পড়াশোনায় সে মোটের ওপর মন্দ নয়, শুধু এই একটা বিষয় কিছুতেই তার মাথায় ঢোকে না। পরের দিন মাস্টারমশাই পরীক্ষা নেবে। সেদিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় ওর বন্ধুরা মজা করে বলেছিল, বলাই আর কোনো অঙ্ক পারুক আর না পারুক, 1.5 ফুট আর 1.5 ফুট যে 3 ফুট হয় সেটা ঠিক পারবে। কিরে 1.5 ফুটিয়া, পারবি তো? বন্ধুদের সবসময় তাকে নিয়ে এই মজা একেবারেই ভালো লাগতো না বলাইয়ের। রাতে মেঝেতে চাটাই বিছিয়ে মন দিয়ে অঙ্ক কষছিল সে। প্রথমটা মেলে তো পরের 3টে মেলে না। চোখের জলে অঙ্কের খাতাখানা ঝাপসা হয়ে আসে। কিরে বলাই, কাঁদছিস কেন? কাল পরীক্ষা, তাই ভয় পাচ্ছিস বুঝি? চিন্তা করিস না, কাল তোর সব অঙ্ক ঠিক হবে। পেন্সিলটা খাতার উপর নামিয়ে রেখে বলাই ঘরের চারিদিকে একবার চোখ বোলায়। ঘরের ভিতরে তো কেউ নেই। মা রান্নাঘরে, বাবাও বাড়িতে নেই। তাহলে কে কথা বলল? গলাটা কেমন যেন অদ্ভুত ঘ্যান ঘ্যানে বাচ্চাদের মতো। কিরে, আমাকে খুঁজছিস? এই তো আমি। আমার নাম 1.5 ফুটিয়া। আজ থেকে আমি আর তুই বন্ধু, বুঝলি?
তখন বলাইয়ের চোখ গিয়ে পড়ে খাটের নিচে। উবুর হয়ে গালে হাত দিয়ে কেউ শুয়ে আছে ওখানে। কিছুক্ষণের জন্য যে বলাই ভয় পায়নি তেমনটা নয়, কিন্তু 1.5 ফুটিয়া বলেছে সে বলাইয়ের বন্ধু। বন্ধু কাকে বলে বলাই সেদিন পর্যন্ত জানত না। সে বেঁটে বলে কোনোদিন কেউ বন্ধু হয়নি তার। খাটের তলায় ওই ছোট্ট মানুষটা হাসছে তখন তার দিকে তাকিয়ে। বলাই, এই বলাই, এই ছেলেটা আমার একটা কথাও শোনে না। বললাম রান্নাঘর থেকে কুমড় বুড়িটা নিয়ে যা। এই মা আসছে, তুমি খাটের তলায় ঢুকে যাও। দেখতে পেলে দুজনকে কান ধরে দাঁড় করিয়ে রাখবে। পরের দিন সকালে স্কুলে অঙ্ক পরীক্ষা চলছে। সকাল থেকে কিন্তু বলাই তার বন্ধুটিকে একবারও দেখেনি। কিন্তু একটা অবাক করা কাণ্ড হলো, পেন্সিল খাতায় ছোঁয়াতে না ছোঁয়াতেই সব অঙ্কগুলো কেমন যেন নিজে থেকেই হতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই খাতা জমা দিয়ে বেরিয়ে এসেছিল বলাই। কিন্তু এত তাড়াতাড়ি বাড়ি ফিরে গেলে মা যদি ভাবে সে কিছুই পারেনি, তাহলে তো আর আস্ত রাখবে না। তাই একটা গাছের তলায় এসে বসল। বলাই, বাড়ি যাবি না? তোর খাতায় যা লেখা আছে সব ঠিক। যা যা, বাড়ি যা। বলাই দেখলো গাছের একটা ডালে পা ঝুলিয়ে বসে আছে একটা বাচ্চা। কেমন যেন বিদঘুটে দেখতে, মাথাটা বিশাল বড়, পেট নাকি ভুঁড়ি বোঝা যায় না। হাত পাগুলো সরু সরু, চোখ দুটো কালো জলজলে। তবে দেখতে সে যেমনই হোক না কেন, বলাই কিন্তু তাকে ভয় পেত না। শত হলেও বাবা মার পরে এতদিনে সে একটা সত্যিকারের বন্ধু পেয়েছিল। তুমি যাবে না আমার সাথে? যাবো তো, তবে আজ রাতে কিন্তু তোর কাছে থাকতে পারবো না। আজ ভাবছি তোর স্কুলের বন্ধু নিতাইয়ের বাড়ি থেকে একবার ঘুরে আসবো। চল এখন বাড়ি যাই। সেদিন গোলু সত্যি রাতে আসেনি বলাইয়ের কাছে। গোলগাল মোটা পেট বলে বলাই 1.5 ফুটিয়ার নাম রেখেছিল গোলু। নিতাইদের বাড়ির অবস্থা বলাইদের থেকে অনেকটাই ভালো। নিতাইয়ের জন্য আলাদা ঘরও ছিল একখানা। নিতাই রাতের খাবার শেষ করে সবেমাত্র বিছানায় গা এড়িয়েছে। ইরে নিতাই, অঙ্কগুলো একটাও পারলি না তো? আমি জানতাম তুই পারবি না। কে 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 কথা বললো? আমি রে, আমি তোর 1.5 ফুটিয়া। 1.5 ফুটিয়া মানে বলাই? না রে, আমি হলাম সত্যিকারের 1.5 ফুটিয়া। ভয়ে নিতাইয়ের গলার স্বর বুঝে আসছিল। চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছিল, কিন্তু পারছিল না। চোখের জল গাল বেয়ে বুকের জামাটা ভিজিয়ে তুলেছে ততক্ষণে। নিতাইয়ের চোখে পড়ল তোর চারপাশে অন্ধকারে বেঁটে মতো কেউ দাঁড়িয়ে আছে। না, ঠিক দাঁড়িয়ে নয়, ক্রমশ এগিয়ে আসছে তার দিকে। এই অন্ধকারের মধ্যেও তার আলকাতরার মতো হিংস্র জলজলে চোখ দুটো নজরে পড়ে। ছোট অথচ কি ভয়ানক সেই মূর্তি। আস্তে আস্তে এগিয়ে আসছিল নিতাইয়ের দিকে। আর সেই হাসি দেখলে মনে হয় এক্ষুনি দাঁতবিহীন ওই মাড়ি দুটো এসে বুকের ভিতর হৃৎপিণ্ডকে কামড়ে ধরবে। তবে সেদিন 1.5 ফুটিয়া নিতাইয়ের কোনো ক্ষতি করেনি। বলাই তাকে বারণ করে না দিলে সেদিন যে নিতাইয়ের কি পরিণতি হতো তা বলা মুশকিল। এতদূর পর্যন্ত ব্যাপারটা তাও ঠিক ছিল,
কিন্তু যত সময় যেতে লাগলো বলাইয়ের প্রতি গোলুর টানও বাড়তে লাগলো। এরপর এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে বলাইয়ের আশেপাশে গোলু কাউকে সহ্য করতে পারত না। সে মনে করত বলাই শুধুমাত্র তারই বন্ধু। এমনকি বলাইয়ের মা যদি কখনো তাকে শাসন করত, গোলু বলাইয়ের মাকেও ছেড়ে কথা বলতো না। আস্তে আস্তে ব্যাপারটা সমস্ত গ্রামে জানাজানি হয়ে গেল। আর এটা তো খুব স্বাভাবিক। এরকম একটা অপার্থিব শক্তিকে কেউ কি স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে? নাকি সেই শক্তি আমাদের সাথে স্বাভাবিকভাবে মিলেমিশে থাকতে পারে? সমস্ত গ্রাম জুড়ে গোলুর তাণ্ডব শুরু হলো, কারণ সে ততক্ষণে বুঝে গিয়েছিল গ্রামের মানুষ তার বিনাশের চেষ্টা করে চলেছে। ডাক পড়ল সিদ্ধতান্ত্রিকদের। তারা নানা প্রক্রিয়ায় গোলুকে একটা মাটির হাঁড়িতে বন্ধ করে ওই শ্মশানে পুঁতে দিয়েছিল। কিন্তু আজ আবার কি কারণে সেই জিনিস ফিরে এলো, এটাই চিন্তার বিষয়। এতদূর বলে মামা থামল। মামার বলা সম্পূর্ণ ঘটনাটা আমাকে যতটা নাড়া দিয়েছিল তার থেকে অনেক বেশি চিন্তায় ফেলেছিল শেষের বলা কথাগুলো। 1.5 ফুটিয়াকে মাটির হাঁড়িতে আটকে শ্মশানে পুঁতে দেওয়া হয়েছিল। অনিকেতের যেদিন দণ্ডি বিসর্জন হয় সেদিন যে আমি ফেরার পথে শ্মশানে গিয়েছিলাম সেটা তো আপনাদের আগেই বলেছি, এবং এও বলেছি যে আমার পায়ের ধাক্কা খেয়ে একটা মাটির হাঁড়ি কিছুটা গড়িয়ে গিয়ে পাথরে লেগে ভেঙে যায়। আচ্ছা মামা, এই 1.5 ফুটিয়াটা কি? আগে কখনো তো এই নাম শুনিনি। আমরাও কি কখনো শুনেছি? দেখতে একেবারে ছোট বাচ্চাদের মতো, কিন্তু হিংস্রতা হাজার দানবকেও হার মানায়। এদেরকে বশে রাখতে পারলে যে কোনো কাজ করানো যায়, আবার এদের ক্ষোভের মুখে পড়লে মৃত্যু নিশ্চিত। এরকম আরো অনেক কিছু বলেছিল তান্ত্রিকরা। আসলে এসব কথা মনে রাখতে চাই না বলেই হয়তো সবকিছু মনেও নেই। কিন্তু তোকে নিয়ে যে বড় চিন্তায় পড়লাম রে। তোমাকে একটা কথা বলবো মামা, হয়তো এটা অনেক আগেই আমার বলা উচিত ছিল। তোমার মনে আছে অনিকেতের দণ্ডি বিসর্জন দিয়ে ফেরার সময় তোমাদের থেকে আলাদা হয়ে আমি কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করেছিলাম? আমি সেদিন শ্মশানের দিকে গেছিলাম, তখন আচমকাই আমার পায়ে লেগে একটা মাটির হাঁড়ি ভেঙে যায়। কি সর্বনাশ! এইরকম একটা কথা এতদিন বলিসনি কেন? শ্মশানে কত রকম জিনিসপত্র এদিকে ওদিকে ছড়িয়ে থাকে জানিস? তাছাড়া আমাদের এই শ্মশানটা বেশ প্রসিদ্ধ। অনেক দূর থেকে তান্ত্রিকরা আসে এখানে সাধনা করতে। না 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 না, কাজটা তুই একেবারেই ঠিক করিসনি। আমাকে এ কথা তোর অনেক আগেই বলা উচিত ছিল। আজকে রাতটা আর তোর আলাদা শুয়ে কাজ নেই, আমার সাথেই শুবি। আমি কাল সকালে তোকে নিয়ে একজনের কাছে যাব, ততক্ষণ একটু সাবধানে থাকিস। রাত তখন প্রায় 1:30 কি 2টো। আমি আর মামা শুয়ে আছি এক বিছানায়, দুজনেই ঘুমে কাতর। হঠাৎ কারোর একটা ছোঁয়া পেতেই আমি ঘুমের ঘরেই বললাম, ডাকছো কেন মামা? এখনো ঘুমাওনি? ঘুমিয়ে পড়ো। কিন্তু তাতে যে সেই ডাক বন্ধ হলো তেমনটা নয়। একজন মানুষ কোনো ঘুমন্ত মানুষকে যেভাবে জাগিয়ে তোলার চেষ্টা করে, অনবরত একইভাবে আমাকে ডেকে চলেছে কেউ। এবার আমি আর শুয়ে না থেকে উঠে বসলাম। তখন থেকে কেন ডাকছো বলো তো? ঘুমাতে দেবে না নাকি? আশ্চর্য, মামা তো নাক ডাকছে।
তাহলে এতক্ষণ ধরে কে আমাকে জাগানোর চেষ্টা করছে? তাহলে হয়তো মনের ভুলই হবে। আসলে আজ সন্ধ্যা থেকে মামার সাথে যেসব গল্প হয়েছে তাতে ঘুমের ঘোরে এরকম উল্টোপাল্টা হওয়াটাই স্বাভাবিক। আমি টেবিলে রাখা বোতলটা থেকে কিছুটা জল খেয়ে দরজার দিকে ঘুরে শুলাম। এই দরজাটা ঘর থেকে বেরোনোর দরজা নয়। আমরা এখন যে ঘরে শুয়ে আছি ঠিক তার পাশেই একটা বাড়তি ঘর আছে। সাধারণত বাড়িতে আত্মীয় স্বজন এলে ওটা কাজে লাগে। এই দুটো ঘরের মাঝখানে যে দরজা আছে এটা সেই দরজা। প্রয়োজন না পড়লে ওটা বন্ধ করা হয় না। আমি প্রায় চোখটা বন্ধ করতেই যাব, এমন সময় মনে হলো দরজার পিছন থেকে কেউ উঁকি মেরে দেখছে আমাকে। ছোটখাটো পেঁটে কেউ একজন, তার জলজলে কালো চোখ দুটো যেন আমাকে তার কাছে ডাকছে। একটা অদ্ভুত টানে আমি উঠে বসলাম বিছানায়। একটা একটা করে পা রাখলাম মেঝেতে, তারপর এগিয়ে যেতে শুরু করলাম দরজার দিকে। কিন্তু অবাক কাণ্ড, দরজার দিকে এগোতেই চোখ দুটো কোথাও যেন উধাও হয়ে গেল। আমি দরজা পেরিয়ে পাশের ঘরে গিয়ে দাঁড়ালাম। ঘরের আলোটা নেভানোই ছিল। ঘরে ঢুকতেই দুটো ঘরের মাঝের দরজাটা হঠাৎ বন্ধ হয়ে গেল। আমি ছুটে গিয়ে সেটাকে খোলার চেষ্টা করলাম, কিন্তু লাভ কিছুই হলো না। ঘরের ভিতরে একটা ছোট্ট বাচ্চার খিলখিলে শব্দ খেলে গেল। আমার কণ্ঠনালী শুকিয়ে আসছে ধীরে ধীরে। পাশের ঘরেই মামা শুয়ে আছে, কিন্তু তাকে ডাকার মতো এতটুকু শক্তি নেই আমার শরীরে। সেদিন শ্মশানে যে কত বড় ভুল করেছি সেটা রন্ধ্রে রন্ধ্রে উপলব্ধি করছি এখন। লাথি মেরে দিলি আমার গায়ে, আর ভাবলি আমি তোকে ছেড়ে দেব? আমি আর বলাই তো ভালোই ছিলাম। ওরা সবাই আমার থেকে বলাইকে সরিয়েছিস। আমাকে ছেড়ে দাও। আমি কি করেছি বলো? আমি তো এসব কিছুই জানতাম না। তুই সব কিছু তোর মামাকে কেন বলে দিলি? তোর মামা কালকেই তোকে সেই তান্ত্রিকের কাছে আবার নিয়ে যাবে। আমাকে আবার কোথাও আটকে রাখবে। না না, আমি কোথাও যাব না। তোমাকে কেউ আটকে রাখবে না। আমি কালই এখান থেকে চলে যাব। শুধু আমাকে ছেড়ে দাও। এক অপরাধীর মতো হাত জোর করে নিজের প্রাণের ভিক্ষা চাইতে লাগলাম আমি। এক সময় 1.5 ফুটিয়া লাফ দিয়ে এসে আমার কোলে চড়ে বসলো। নিজের আঙুলগুলো আমার চোখে মুখে বুলাতে শুরু করলো। আজকে বলাই বেঁচে থাকলে তোর মতোই হতো জানিস। আমরা কত মজা করতাম। এখন থেকে তুই থাকবি আমার সাথে। আমি আর তুই খেলবো, মজা করবো। এতটুকু একটা বাচ্চার এত পাহাড় প্রমাণ ওজন হতে পারে তা হয়তো সবারই ধারণার বাইরে। 1.5 ফুটিয়ার ওজনে আমি মাটিতে বসে পড়লাম। অনবরত চোখ দিয়ে জল পড়ছে আমার। সমস্ত শরীর অসাড় হয়ে আসলেও মন এটা মেনে নিতে বাধ্য হয়েছে যে আজই আমার জীবনের হয়তো শেষ রাত। সবটাকে নিজের ভবিতব্য মেনে নিয়ে আমি পাথর হয়ে বসে থাকলাম ঘরের মাঝখানে। কখন যে ঘরের পরিবেশ স্বাভাবিক হয়েছে সে খেয়ালই করিনি। যখন খেয়াল হলো ছুটে গিয়ে দরজা খুলে মামাকে জাগাতে এলাম, কিন্তু মামার ঘরে পা রাখতেই 2 কদম পেছোতে হলো আমাকে। মামার বালিশের পাশে হাঁটু গেড়ে বসে আছে 1.5 ফুটিয়া। প্রচণ্ড রাগে তার সেই কালো জলজলে চোখ দুটো তাকিয়ে আছে মামার দিকে। কিন্তু আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করছিলাম। 1.5 ফুটিয়া হাজার চেষ্টা করেও মামাকে কিছুতেই ছুঁতে পারছিল না।
এটা অবশ্য আমাকে বেশ কিছুটা নিশ্চিন্ত করেছিল। আমার ক্লান্ত শরীর এলিয়ে পড়ল ঘরের মেঝেতে। যখন চোখ খুললাম তখন আমি বিছানায় শুয়ে, মাথার কাছে মামা মামি, পাশে অনিকেত দাঁড়িয়ে আছে। কিরে, কি হয়েছিল কাল? বিছানা ছেড়ে মেঝেতে কেন শুয়েছিলি? শরীর খারাপ লাগছিল? আমাকে ডাকিসনি কেন? না মানে বুঝতে পারিনি কি হয়েছিল। ঠিক শরীর খারাপ নয়। এরপর অনিকেতকে পাশের ঘরে পাঠিয়ে আমি সব কিছু খুলে বললাম মামাকে। কিন্তু তোমাকে কেন ছুতে পারছিল না বলো তো? সেটা আমি বলতে পারবো না, তবে আমার মনে হয় 1.5 ফুটিয়াকে যখন তান্ত্রিকরা মাটির হাঁড়িতে আটকেছিল তখন আমাদের গ্রামের মানুষদের একটা মন্ত্র শিখিয়ে দিয়েছিল। প্রত্যেক পূর্ণিমা এবং অমাবস্যায় সন্ধেবেলায় পশ্চিমে মুখ করে সেই মন্ত্র পাঠ করতে বলেছিল। হয়তো আমি এখনো সেটা করি বলেই কাল রাত্রে বেঁচে গেছিলাম। তবে যাই হোক, আর দেরি করা যাবে না। তুই এক্ষুনি তৈরি হয়ে নে, আমরা বেরোবো। তান্ত্রিকের কাছে যাওয়া আসার প্রক্রিয়া চলল প্রায় 2 মাস। মামা আমার মাকে চিঠি মারফত জানিয়ে দিয়েছিল সমস্ত ঘটনা এবং আশ্বস্ত করেছিল আমাকে সম্পূর্ণ বিপদ মুক্ত করে বাড়ি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব উনার নিজের। আজই শেষ, বুঝলি? এরপরে আর ওই তান্ত্রিকের কাছে আমাদের যেতে হবে না। তুই 2-1 দিনের মধ্যেই বাড়ি ফিরে যেতে পারবি। খবরটা শুনে আনন্দে মনটা ভরে উঠেছিল আমার, কিন্তু সেদিন তান্ত্রিকের বাড়িতে কি হয়েছিল তা আমার মনে নেই। তবে 2 চোখ বন্ধ হয়ে আসার আগে আমি দেখেছিলাম যজ্ঞের আগুনের ঠিক পেছনে মামা দাঁড়িয়ে আছে, মুখে একটা কুটিল অকৃতজ্ঞতার হাসি, আর মামার পেছন থেকে সেই একই হাসি মুখে উঁকি মারছে 1.5 ফুটিয়া। আশা করি প্রথম পর্বটা আপনাদের খুবই ভালো লেগেছে। এবার আপনারা শুনবেন পারমিতা চ্যাটার্জির লেখা 1.5 ফুটিয়া দ্বিতীয় পর্ব। কি ব্যাপার বলতো রতন? আজকাল প্রায় দিনই আমার কাছে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকিস। কি হয়েছে কি তোর? কোনো কথা বলিস না, শুধু থম মেরে হাঁ করে তাকিয়ে এদিক ওদিক দেখিস। না গো শম্ভুদা, সেরকম কিছু নয়। এই তোমার পুজো পাঠ, তন্ত্রমন্ত্র, কুষ্টি বিচার এগুলো দেখতে ভালো লাগে আমার। ভাবছি তোমার কাছ থেকে একটু একটু করে শিখবো। আরে দূর পাগল, এগুলো শিখবো বললে কি শেখা যায়? এর জন্য অনেক সাধনার প্রয়োজন। বছরের পর বছর সাধনা করলে তবে এইসব আয়ত্ত করা যায়। তোরা সংসারী মানুষ, এসব তোদের জন্য নয়। আচ্ছা শম্ভুদা, এই যে গ্রামে কাউকে কোনো কিছুতে ভর করলে তোমাকে নিয়ে যায়, তুমি তাকে ঠিক করে দাও, এত কিছু শিখলে কোথায় তুমি? গুরু ছাড়া এসব হয় না, বুঝলি তো? সে অনেক ঝামেলা, অনেক কষ্ট। যত দিন যায় ক্ষমতা তত বাড়ে, সাধনা তত গভীর আর কঠিন হয়। তার মানে তুমি এছাড়াও আরো অনেক কিছু পারো? পারি তো, শুধু কারুর কাছে প্রকাশ করি না। আমার গুরু বলতেন, শক্তির অহংকার ভালো না। ভোম্বলের ছেলের সময় তুমি যাদের নিয়ে এসেছিলে তারা তোমাকে সবাই চেনে, তাই না? চিনব না কেন রে? আমরা তো সবাই মিলে একসাথেই গুরুর কাছে এসব শিখেছি। তোমরা সবাই মিলে একসাথে শিখেছো, তার মানে ওরা যা পারে তুমিও তাই পারো। তাহলে তুমি কেন ভোম্বলের কাজটা করলে না? করলাম না কারণ ভোম্বল আমার পরিচিত। ওর প্রতি, ওর পরিবারের প্রতি আমার একটা মায়া আছে। এসব কাজে মায়ার বাঁধন থাকলে তার ফল খুব একটা
ফলে না রে। আর লোভ থাকলে অন্যের উপকারের তুলনায় নিজের ক্ষতি অনেক বেশি হয়। লোভ মানে? লোভ মানে ধর, অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের মতো মানুষদের দিয়ে সাধারণ মানুষ নিজেদের জীবনের অনেক কিছু হাসিল করতে চায়। তার বদলে অবশ্য তারা আমাদেরকে মোটা টাকা দক্ষিণা দেয়। সেই লোভে পা দিলে সাধনায় খুব বেশি একটা এগোনো যায় না, বা ক্ষমতা থাকলেও তার অবক্ষয় হয়। আমার গুরুরই একজন শিষ্য আছে, এখান থেকে খুব বেশি দূরে থাকে না। শুনেছি সে নাকি অর্থের বিনিময়ে এসব কাজ করে বেড়ায়। কথাটা গুরুর কানে উঠতেই তিনি ওকে ত্যাগ দেন। ইদানিং রতনের একটাই কাজ, রোজগার পাতির বাইরে যতটুকু সময় হাতে বাঁচে শম্ভুর বাড়িতে গিয়ে বসে থাকে। তার কাজকর্ম, ক্রিয়া প্রক্রিয়া সব নজর করে। এমনকি শেষ পর্যন্ত শম্ভুর সেই লোভী বন্ধুর ঠিকানাটাও তার কাছ থেকে ছলে বলে কৌশলে জেনে নেয়। শম্ভু মানুষটা ভালো, আজ পর্যন্ত নিজের তন্ত্র সাধনার মাধ্যমে এতটুকু ক্ষতি করেনি কারোর। আর 5টা সাধারণ মানুষের মতোই জীবনযাপন করতে সে ভালোবাসে। কেউ কোনো সমস্যা নিয়ে তার কাছে এলে তিনি একটাই সমাধান দেন, ইষ্ট দেবতার শরণাপন্ন হও। রতনের থেকে তিনি বয়সে অনেকটাই বড়। রতন তাকে দাদা বলে ডাকে, কারণ তিনি এই গ্রামের সকলের শম্ভু দাদা। রতন শম্ভুর কাছ থেকে ঠিকানাটা জোগাড় করে উপস্থিত হয় সেই তান্ত্রিকের বাড়িতে। নিজের পরিচয় জানিয়ে তার শিষ্যত্ব গ্রহণ করতে চায়, কিন্তু তিনি রাজি হন না। এই, আমি কাউকে দীক্ষা দিই না। আমার গুরু সেই অধিকার আমার কাছ থেকে নিয়ে নিয়েছেন। আমি যা করি, যতটুকু করি, সবটাই নিজের ক্ষমতায়। এবার বল, তুই কেন এসেছিস? আসলে আমি শম্ভু দাদার কাছ থেকে আপনার কথা জেনেছি। আপনার সাথে আমার কিছু গোপন আলোচনা ছিল। আপনি কাউকে কিছু বলবেন না। যদি এই অভয় দেন তাহলে আমি সবটা খুলে বলতে পারি। আমার উপর যদি এতটুকু বিশ্বাস না থাকে, তাহলে আমার এখানে আসার তোর কোনো প্রয়োজন ছিল না। আপনি আমার উপর রাগ করবেন না। আমি ঠিক সেভাবে কথাটা বলতে চাইনি। একমাত্র আপনি আমার সহায় হতে পারেন এই বিশ্বাস নিয়েই আপনার কাছে এসেছি। আসলে আমার কিছু পারিবারিক সমস্যা আছে। আমি চাই আমার সমস্ত পৈতৃক সম্পত্তি আমার দখলে আসুক। আপনি নিশ্চয়ই শুনে থাকবেন, আমাদের গ্রামে কিছুদিন আগে শম্ভু কাকারই কিছু সহকর্মী গিয়ে ভম্বলের পরিবারকে 1.5 ফুটিয়ার হাত থেকে রক্ষা করেছে। আমি তখন তাদের মধ্যে কিছু আলোচনা শুনেছিলাম। আপনাদের মতো সিদ্ধতান্ত্রিকেরা এই 1.5 ফুটিয়াকে কাজে লাগিয়ে অনেক সাধনা করে থাকেন। এদেরকে বাগে আনতে পারলে জীবনের এমন কোনো সমস্যা নেই যা সমাধান করা যায় না। তুই কি বলতে চাস পরিষ্কার করে বল, কিন্তু যা বলবি ভেবে বলবি। মনে রাখবি, যে পথে সফলতা যত বেশি, সেই পথ তত দুর্গম। আমি চাইছিলাম এই অপার্থিব শক্তিকে আমি নিজের বশে রাখতে চাই। আপনি আমাকে আয়ত্ত করতে শেখান। তুই জানিস তুই কি বলছিস? এর পরিণতি কত ভয়ানক হতে পারে সে সম্পর্কে তোর কোনো ধারণা নেই। সে যতই ভয়ানক হোক, আপনি যা বলবেন আমি তাই করতে রাজি। শুধু জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যকে নিজের হাতের মুঠোয় আনতে চাই আমি। আপনি আমাকে সাহায্য করুন, কোনো চিন্তা করবেন না। তার বদলে আপনি যা পাবেন এর আগে কখনো পাননি। রতনের শেষ কথাটা তান্ত্রিকের মনে ধরল বলেই হয়তো তিনি রতনের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। ঠিক আছে, তুই যা বলছিস তাই হবে, কিন্তু তার আগে আমার কিছু জিনিস জানা দরকার। তুই কি বলতে পারবি সেই 1.5 ফুটিয়াকে বন্দি করে তান্ত্রিকের দল কোথায় রেখেছে? কেন পারবো না? যা হয়েছে সবটাই তো আমাদের গ্রামের সবার চোখের সামনে হয়েছে। ওরা সেই 1.5 ফুটিয়াকে একটা মাটির হাঁড়িতে আটকে আমাদের গ্রামের শ্মশানের মাটিতে পুঁতে দিয়েছে।
ঠিক আছে, তুই এখন যা। কাল অমাবস্যা, তুই পরশু সকালে আসবি আমার কাছে। কি কি করতে হবে আমি সব তোকে সেদিন বলে দেব। তুই মনে রাখিস, এই কাজ 2-1 দিনের ব্যাপার নয়, বছরের পর বছর লাগতে পারে। তোকে সম্পূর্ণ বিশ্বাস রেখে ধৈর্য ধরে আমার কথা মতো চলতে হবে। পারবি তো? নিশ্চয়ই পারবো, আপনি যা বলবেন তাই করব। নির্দিষ্ট দিনে রতন সাত তাড়াতাড়ি গিয়ে পৌঁছল সেই তান্ত্রিকের বাড়িতে। কিন্তু কি চমক তার জন্য সেখানে অপেক্ষা করে রয়েছে সে সম্পর্কে রতনের কোনো ধারণাই ছিল না। হায় রতন, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। দেখ তো, এই মাটির হাড়িটা চিনতে পারিস কিনা? রতন বেশ কিছুক্ষণ হাঁড়িটাকে এদিক ওদিক থেকে দেখার পর বলল, মাটির হাড়ি সাধারণত সবই একই রকম লাগে, তাই ঠিক বুঝে উঠতে পারছি না। এটা সেই হাড়ি যেটা তোদের শ্মশানের নিচে পোতা ছিল। কথাটা শুনে রতন যেন কয়েক হাত দূরে ছিটকে গিয়ে পড়ল। অবাক হচ্ছিস তো? অবাক হওয়ার মতো কিছু নেই, আমার কাছে এটা খুব সাধারণ ব্যাপার। কিন্তু আপনি এই জিনিস পেলেন কোথায়? যেখানে এটা ছিল সেখান থেকে গিয়ে নিয়ে এসেছি। তুই ভুলে যাচ্ছিস, গতকাল রাতটা অমাবস্যার ছিল। আমি গিয়েছিলাম তোদের গ্রামের শ্মশানে। আপনি বুঝলেন কি করে যে এই হাড়ি কোথায় পোঁতা আছে? আমাদের মতো তান্ত্রিকেরা এদের গন্ধ পায়, এদের উপস্থিতি টের পায়, তা মাটির নিচে হোক আর মাটির উপরে। রতন প্রায় অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই তান্ত্রিকের দিকে। আর ঠিক তার পরক্ষণেই তার মুখে ফুটে উঠল একটা কুটিল অথচ প্রশান্তির হাসি। কারণ মনের ভেতর তার বিশ্বাস ততক্ষণে দৃঢ় হতে শুরু করেছে। সে এটা বুঝেছে যে ভুল জায়গায় সে আসেনি। তাহলে আমাকে এবার বলে দিন, আমাকে ঠিক কি কি করতে হবে? সব বলবো, কিন্তু মনে রাখিস, দয়া মায়া ভালোবাসা এসব কোনো কিছুর জায়গা কিন্তু এই কাজে নেই। তোকে হয়তো এমন অনেক কিছু করতে হবে যা করতে তোর বিবেক তোকে বাধা দেবে। এবার মন দিয়ে শোন, তোকে কি করতে হবে। কোনো শক্তিশালী জিনিসকে নিজের কাছে রাখতে গেলে আগে নিজেকে যোগ্য তৈরি করতে হয়। তোকেও প্রথমে নিজেকে তৈরি করতে হবে। নানান রকম পরীক্ষা নিরীক্ষা এবং সাধনার মধ্যে দিয়ে নিজের মধ্যে বিপুল শক্তি সঞ্চয় করতে হবে। এটাই আসল কাজ। এটা করতেই তোর বেশ কয়েকটা বছর সময় লাগবে। তবে এই কয়েক বছরে তোকে শুধুমাত্র সাধনা করলেই চলবে না, নিজেকে চোখ কান সর্বদা সজাগ রাখতে হবে। সাধনার শেষ পর্যায়ে গিয়ে তোকে এমন কারুর বলি দিতে হবে যে উত্তর ফাল্গুনী নক্ষত্রজাত সন্তান এবং যার রাশি অধিপতি স্বয়ং শনি মহারাজ। এই ধরনের কোনো জাতকের খোঁজ রাখতে হবে তোকে। কোনো নারী হলে চলবে না, সে পুরুষ হওয়া চাই। বয়স অবশ্যই 25-এর নিচে হতে হবে। এরপর থেকেই শুরু হয়ে গেল রতনের প্রস্তুতি। প্রত্যেক অমাবস্যায় সে যেত সেই তান্ত্রিকের কাছে, আর মাসের বাকি দিনগুলো তিনি যে ক্রিয়া রতনকে শিখিয়েছিলেন তা রতন নিজের ঘরেই অভ্যাস করত। তখন রতনের ছেলেটা 2-3 বছরের। সম্পত্তির লোভ যে পিতৃত্বের ভালোবাসাতেও আঘাত আনতে পারে তা এক দুর্লভ নজির স্থাপন করল রতন। রতনের ছেলের নাম অনিকেত। বাড়িতে তাকে আদর করে টুকাই বলে ডাকা হয়। ছেলেটা 2-3 বছর বয়স হতে চলল, এখনো পর্যন্ত ঠিকুজি কুষ্টি বানানো হলো না। কাল বরং আমি শম্ভুদার কাছে একবার যাব, বুঝলে? এসব জিনিস বানিয়ে রাখা দরকার।
কখন কি কাজে আসে কিছু বলা যায়? রতনের কথায় বউ বেশ খুশি। ছেলের প্রতি এতখানি দায়িত্ববোধ কোনো মায়েরই অপছন্দ হওয়ার কথা না। কিন্তু এর পেছনে রতনের যে কি অভিসন্ধি তার বিন্দু বিসর্গ ধারণা ছিল না তার স্ত্রীর। বলছি শম্ভুদা, আমার ছেলেটার একটু কুস্তিটা বানিয়ে দাও দেখি। সে না হয় দিলাম, কিন্তু তোকে এরকম দেখাচ্ছে কেন বলতো দেখি? চোখ দুটো কেমন কেমন লাগছে। তোর শরীরটাও আগের থেকে অনেক শুকিয়ে গেছে। এখন তো আর আসিস না আমার কাছে। না না, ওসব কিছু না। আসলে বুঝতেই তো পারো, সংসারের খরচা দিন দিন বাড়ছে, তাই খাটনিটাও বাড়ছে। টুকাইয়ের কুষ্টি বিচার হতেই রতন তড়িঘড়ি শম্ভুকে প্রশ্ন করল। আমার ছেলের কোন নক্ষত্রজাত বলো দেখি, আর ওর রাশির অধিপতিটা কি? শম্ভু একটু অবাক নজরে তাকালো রতনের দিকে, কারণ এই দুটো জিনিস কোন কোন ক্ষেত্রে কাজে লাগে সেটা সে অনুমান করতে পারে। কি ব্যাপার বলতো? লোকে গণ, রাশি, লগ্ন এসব জানতে যায়, তুই একেবারে নক্ষত্রে পৌঁছে গেলি। আরে না না, তোমার কাছে যখন আসতাম তখনই এগুলো শুনেছি তোমার মুখে, সেই কারণেই নিজের ছেলেটা জানতে কৌতূহল হলো। এর থেকে বেশি আর কিছু নয়। তা বলোই না দেখি, একবার শুনি। তোর ছেলে খুব ভালো নক্ষত্রের সন্তান, উত্তর ফাল্গুনী নক্ষত্র। কথাটা কানে আসতেই রতনের চোখ দুটো যেন জল করে উঠল। পিতৃত্বের এতটুকু ছায়া সেই চোখে ছিল না। বেশ ভালো না গো শম্ভুদা নক্ষত্রটা। আমার ছেলের কপালটার মন্দ হবে না। আর ওই রাশি অধিপতিটা একবার দেখো। তোর ছেলের রাশির অধিপতি বুধ। ধুর, কপালই খারাপ আমার। ঠিক আছে, আমি চললাম, পরে আমার বউ এসে কুষ্টিটা নিয়ে যাবে। বলেই রতন হন করে বেরিয়ে এলো শম্ভুর বাড়ি থেকে। শম্ভুর সাধনার জোরও কিছু কম নয়। তার মনে রতনের প্রতি তীব্র সন্দেহ তৈরি হলো। কিছু তো একটা করতে চাইছে ছেলেটা, কিন্তু কি করতে চাইছে সেটা শম্ভুর কাছে পরিষ্কার নয়। দেখতে দেখতে প্রায় 3টে বছর পেরিয়ে গেল। মাটির হাঁড়িটা সেই একইভাবে রাখা আছে তান্ত্রিকের বাড়িতে। রতন দেখছে প্রত্যেক অমাবস্যায় উনি সেই হাঁড়িটাকে পুজো করেন, এবং যখন করেন তখন সেটাকে রতনের কোলে বসিয়ে রাখা হয়। এই 3 বছরে রতন নিজের স্ত্রীকেও দলে ভিড়িয়েছে। ওরা দুজনে মিলে গ্রামের বা তার আশেপাশের 25 বছরের মধ্যে ছেলেদের খোঁজ নিয়ে দেখেছে। কারুর নক্ষত্র মেলে তো রাশি অধিপতি মেলে না, আবার কারোর রাশি অধিপতি মেলে কিন্তু নক্ষত্র মেলে না। শুনছো, তোমার দিদির চিঠি এসেছে গতকাল। তোমাকে বলা হয়নি, ওরা সামনের মাসে এখানে আসবে, থাকবেও কিছুদিন। আচ্ছা, মানে তোমার দিদির একটা ছেলে আছে না, ওই অপূর্ব না কি যেন নাম? আমার সাথে সংসার করতে করতে তোমার শয়তানি বুদ্ধিতেও ধার এসেছে। দিদির আসার কথা শুনতেই তার ছেলের ব্যাপারটা চট করে কেমন মাথায় খেলে গেল, দেখলে? আমি হচ্ছি তোমার স্ত্রী, যাকে বলে সহধর্মিণী। তা ধর্মে কর্মে স্বামীকে সাহায্য না করলে চলবে কেমন করে? ঠিক আছে, এতটা যখন সাহায্য করলেই তখন নয় আর একটু করো। দিদি আসলে ছলে বলে কৌশলে সবটা জেনে নিও। এতদিনে যেন হাতে চাঁদ পেল রতন আর তার স্ত্রী। শম্ভুদাকে দিয়ে বিচার করিয়ে জানতে পারল তার দিদির ছেলে অপূর্ব উত্তর ফাল্গুনী নক্ষত্রজাত সন্তান,
এবং তার রাশি অধিপতি স্বয়ং শনি মহারাজ। রতন আর একটা দিনও সময় নষ্ট না করে ছুটে গেল সেই তান্ত্রিকের কাছে। পেয়েছি, সেই নক্ষত্রজাত সন্তানের খোঁজ আমি পেয়েছি। আপনি যদি বলেন তাহলে কালই নিয়ে আসতে পারি তাকে। এখনো সেই সময় আসেনি। আসলে আমি নিজেই বলবো তোকে। এখন বেশ কয়েক বছর সাধনা বাকি আছে তোর। তুই সবে 3 ধাপ এগিয়েছিস, আরো 2 ধাপ এগোনোর পর 5ম ধাপে তুই সেই শক্তি নিজের মধ্যে অনুভব করতে পারবি। আমি সব কিছু সময় মতো তোকে বলে দেব। এরপর আরো বছর 4 কাটল। রতনের ছেলে অনিকেতের পৈতের তোড়জোড় শুরু হলো বাড়িতে। ঠিক এই সময় তান্ত্রিক বিধান দিলেন, যেভাবেই হোক অপূর্বকে নিয়ে আসতে হবে গ্রামে। কিছুদিনের মধ্যেই সেই ছেলেকে গ্রামের শ্মশানে নিয়ে আসতে হবে। তার ব্যবস্থা অবশ্য আমি করে দেব তোকে। সামনের সপ্তাহে আমার ছেলেটা পইতে, তখন আমার দিদি নিশ্চয়ই আসবে তার ছেলেকে নিয়ে। কিন্তু ওই গ্রামের শ্মশানে কি করে নিয়ে যাব সেটাই তো বুঝতে পারছি না। ওসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না। তুই একটা কাজ করবি, তোদের গ্রামের শ্মশানের ধারে যে নদীটা আছে, তোর ছেলের পৈতের দিন বিকালে সেইখানে যাবি দণ্ডি বিসর্জনের জন্য। তোর কাজ শুধু এতটুকুই, বাকিটা আমি করব। আমার এই মন্ত্রপুত হাড়ি অপূর্বকে টেনে নিয়ে যাবে শ্মশানের দিকে। আর ঠিক সেটাই হলো। দণ্ডি ভাসিয়ে ফেরার পথে সকলের মাঝখান থেকে অপূর্ব আলাদা হয়ে শ্মশানের দিকে রওনা দিল। আর সেখানেই তার পায়ে লেগে সেই মাটির হাড়ি টুকরো টুকরো হয়ে গেল। মুক্তি পেল 1.5 ফুটিয়া। তার কাছে তখন অপূর্ব তার মুক্তিদাতা। সে চায়নি অপূর্বকে ভয় দেখাতে, বরং অপূর্বর সঙ্গ পেতে চেয়েছিল। আপনি যা যা বলেছিলেন, যেমন যেমন বলেছিলেন, ঠিক তেমন তেমন হয়েছে। কিন্তু অপূর্ব তো কাল ফিরে যাচ্ছে। তাহলে তাহলে বাকি কাজ কি করে হবে? যে ফিরে যাচ্ছে সে যে আর কোনোদিনও আসবে না এমন তো কোনো মানে নেই। ওকে বাধা দিস না, ফিরে যেতে দে। বাধা দিলে মানুষের মনে সন্দেহ দানা বাঁধতে পারে। তবে অপূর্ব আবার ফিরবে, খুব অল্প দিনের মধ্যেই ফিরবে। 1.5 ফুটিয়ার টান ওকে আবার টেনে নিয়ে আসবে। এখানে তান্ত্রিকের কথা অক্ষরে অক্ষরে মিলে গেল। কিছুদিনের মধ্যেই অপূর্ব ফিরে এলো মামার বাড়িতে। শোনো, আজকে আমি রাতে ইচ্ছে করেই দেরি করে ফিরবো। তুমি অপূর্বকে বলবে অনিকেতকে স্যারের কাছে নিয়ে যেতে। ফেরার সময় আমি নিয়ে ফিরবো। ও মা, ইচ্ছে করে কেন দেরি করে ফিরবে? আহা, বড় বেশি কথা বলো তুমি। আমাকে ওই তান্ত্রিক যা করতে বলেছে তাই করতে হবে। গতকাল অমাবস্যা গেছে, উনি আমাকে বলে দিয়েছিলেন আজ সন্ধ্যার পর যেভাবেই হোক আমি যেন অপূর্বকে বাড়ির বাইরে বের করি। বাকি কাজ 1.5 ফুটিয়া নিজে করবে। ওকে টেনে নিয়ে যাবে সেই শ্মশানের ধারে। অপূর্ব কিন্তু সেদিন সত্যি সত্যি অনিকেতকে স্যারের বাড়িতে পৌঁছে দিয়ে ফেরার পথে শ্মশানের ধারে গিয়ে বসেছিল। শুধু তাই নয়, গ্রামের ওই ফাঁকা স্কুল বাড়িটাতে যে ছোট বাচ্চাটার ছায়া ওর চোখে পড়েছিল সেটা 1.5 ফুটিয়া ছাড়া অন্য কেউ নয়। কিন্তু অপূর্ব যাকে দেখতে পায়নি সেটা হলো ওর মামা রতন। স্কুলের গেটের ঠিক সামনেই যে কৃষ্ণচূড়া গাছ আছে তার মোটা গোড়াটার ঠিক পেছনেই
সেদিন দাঁড়িয়েছিল রতন। সে জানত কিছুদিনের মধ্যেই অপূর্ব তাকে সবটা খুলে বলবে, কারণ এতটা ভয় কারুর মধ্যে চেপে রাখা সম্ভব না। এবার কিন্তু সেই সময় চলে এসেছে রতন, তোর দিদির ছেলেকে তুই নিয়ে আসবি আমার কাছে। কিন্তু কি বলে নিয়ে আসবো বলুন তো? এরকম একটা জায়গায় সে বারবার কেন আসবে আমার সাথে? এটাও বুঝি আমাকে করে দিতে হবে? ঠিক আছে, আজ রাতে তুই ওর সাথে থাকবি। 1.5 ফুটিয়াকে দিয়ে আমি আজ রাতে এমন কিছু ঘটাবো যে ও তোর সাথে আমার কাছে আসতে বাধ্য হবে। আমি যদি ওর সাথে থাকি তাহলে 1.5 ফুটি আমার কোনো ক্ষতি করে দেবে না তো? মূর্খ কথাকার, এত বছর ধরে যে সাধনা তুই করে এসেছিস তা কি এমনি এমনি? আমি সেই অপার্থিব শক্তির কাছে প্রতিজ্ঞাবদ্ধ। উত্তর ফাল্গুনী নক্ষত্রজাত এবং রাশি অধিপতি শনি এমন কোনো জাতককে বলে দিয়ে তার হাতে তুলে দিতে পারলে সে সারা জীবন তোর বশ্যতা স্বীকার করবে। সেদিন রাতেই অপূর্বর সাথে ঘটল কিছু ভয়ানক ঘটনা। অপূর্ব আরও দেখল সেই পৈশাচিক শক্তি তাকে নাস্তানুভূত করলেও তার মামাকে ছুঁতে পারল না কিছুতেই। তার পরের দিন থেকেই শুরু হলো রতনের সাথে অপূর্বর সেই তান্ত্রিকের বাড়িতে আনাগোনা। কোন দিন অপূর্বকে মন্ত্রপুত সুরাপান করানো হতো, আবার কোনোদিন শুকনো ছাই মাখা বেলপাতার উপর শুয়ে রাখা হতো ঘন্টার পর ঘন্টা। কোনোদিন আবার যজ্ঞের ছাই আর সিঁদুর লেপে দেওয়া হতো তার সর্বাঙ্গে। অপূর্ব জানত এইসব প্রক্রিয়াই তাকে 1.5 ফুটিয়ার হাত থেকে রক্ষা করবে। কাল এক বিশেষ অমাবস্যা। তুই তোর ভাগনাকে নিয়ে কাল সূর্যাস্তের পর আসবি আমার কাছে। কালই তার বলি হবে, আর সেই অপার্থিব শক্তি তোর বশ্যতা স্বীকার করবে। রতনের এত বছরের স্বপ্ন সফল হতে চলেছে। বাড়ি ফিরেই বউয়ের কাছে খবরটা জানাতে গিয়ে দেখল ঘরে দিদি এসেছে। কিরে দিদি, তুই এই সময়? বলেছিলাম তো ছেলেটাকে ভালো করে একেবারে পৌঁছে দিয়ে আসবো তোর কাছে। ভাইয়ের উপর এতটুকু বিশ্বাস রাখতে পারলি না? ধুর, কি যে বলিস তুই! তোর ওপর বিশ্বাস রাখবো না তো কার ওপর রাখবো শুনি? আমি এসেছি অন্য একটা কারণে। এই বছর অপূর্বর একটা মৃত্যু যোগ ছিল জানিস। আমাদের এই গ্রামে যে রক্ষাকালী মন্দির আছে না, আমি ওখানে মানত করেছিলাম যদি এই যোগটা কেটে যায় তাহলে আমি মায়ের কাছে পুজো দেব। তাই ভাবলাম বছর তো শেষের মুখে এসেই দাঁড়িয়েছে, আর কাল এক বিশেষ অমাবস্যা, তাই পুজোটা সেরেই আসি। ও তাই বল। আমি কিন্তু কাল তোর ছেলেকে নিয়ে এক জায়গায় যাব, ভালোই হবে। ওনা সেখানেই পুজো দেবে। পরের দিন মোটামুটি দুপুর গড়িয়ে বিকেল পড়তেই রতন অপূর্বকে নিয়ে রওনা দিল সেই তান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে। গ্রামের মন্দিরের পুজো শুরু হবে ঠিক রাত 9টায়। রতনের স্ত্রী আর তার দিদি দুজনেই মন্দিরে যাবার জন্য তৈরি হচ্ছে। এখনো কি মন্দিরের পুজো আগের পুরোহিত মশাই করেন, নাকি নতুন কাউকে রাখা হয়েছে? না না দিদি, আগের জনই আছে। তবে বয়স হয়েছে বলে সব কিছু করে উঠতে পারেন না তো, ওই শম্ভুদাই ওনাকে হাতে হাতে সাহায্য করে। আরে ওই এক হয়েছে তোদের শম্ভুদা। তোর মনে আছে বেশ কয়েক বছর আগে রতন আমার ছেলের কুষ্টি বানিয়েছিল ওনার কাছ থেকে? সবটা যে ভুল করেছিলেন সেটা বলবো না, তবে পরে যখন আমার শ্বশুর মশাই আবার আমাদের বাড়ির পুরোহিতকে দিয়ে কুষ্টি বানালেন, সেই কুষ্টির সাথে শম্ভুদার বানানো কুষ্টির একটাই অমিল ছিল। শম্ভুদা বলেছিল আমার ছেলে উত্তর ফাল্গুনী নক্ষত্রজাত, কিন্তু আমার অপূর্ব রোহিণী নক্ষত্রজাত সন্তান। শ্রীকৃষ্ণের নক্ষত্র, বুঝলি? কি কি বললে তুমি?
আরেকবার বলো। অপূর্ব, অপূর্ব রোহিণী নক্ষত্রজাত সন্তান। এটা তুমি কি করে জানলে? না মানে শম্ভুদার গণনা তো কখনো ভুল হয় না। আরে আমিও তো তেমনটাই জানতাম। আমাদের বাড়ির পুরোহিত যখন বললেন ও রোহিণী নক্ষত্রজাত, তখন কোনটা ঠিক সেটা বোঝার জন্য আমার শাশুড়ি মা আরও কয়েকটা জায়গা থেকে অপূর্বর কুষ্টির বিচার করালেন, কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই একই জিনিস বেরোলো, আমাদের পুরোহিতের গণনাই একদম ঠিক। রতনের স্ত্রীর মাথায় যেন বাজ ভেঙে পড়ল। এত বছর এই পথে থেকে সে এতটুকু বুঝেছে, এখানে কোনো ভুলের ক্ষমা নেই। যে কোনো ভুলের পরিণতি একমাত্র মৃত্যু। তুমি তুমি একটু দাঁড়াও দিদি, আমি আসছি। সময় হলে তুমি মন্দিরে চলে যাও, কেমন? আমার জন্য অপেক্ষা করো না। বলেই রতনের স্ত্রী ছুটতে শুরু করলো শম্ভুদার বাড়ির দিকে, কারণ একমাত্র শম্ভুদাই জানেন সেই তান্ত্রিকের ঠিকানা। যেমন করেই হোক তাকে আটকাতে হবে। ভুল মানুষকে বলি দিলে রতনের মৃত্যু নিশ্চিত। কি বলছো বৌমা? তোমরা এত কিছু ঘটিয়েছ এতগুলো বছর ধরে, কই আমাকে তো কিছু জানতে দাওনি। এর জন্যই রতন আমার কাছে এসে বসে থাকতো। তুমি কি জানো ও তোমাদের ছেলের নক্ষত্র জানতে চেয়েছিল আমার কাছে? এত বড় পিশাচ হয়ে গেছে। তোমরা যা করেছ তার শাস্তি তো তোমাদের পেতেই হবে। এখন আমার কাছে এসে কি হবে? শম্ভুদা, শম্ভুদা, আপনি আমাদের ক্ষমা করুন শম্ভুদা। যেভাবেই হোক আমাকে ওই তান্ত্রিকের কাছে নিয়ে চলো, নাহলে সবটা শেষ হয়ে যাবে। কি কেউ বাঁচবে না শম্ভু, দয়া করুন। খুব দেরি করে ফেলেছো তুমি। চলো, শেষ চেষ্টা একবার করে দেখা যাক। শম্ভু আর রতনের বউ কিছুক্ষণের মধ্যেই হাজির হলো সেই তান্ত্রিকের বাড়িতে। ওরা দুজন যখন সেখানে গিয়ে উপস্থিত হলো, তখন সেখানকার দৃশ্য অমানবিক। অপূর্বর গলা রয়েছে হাড়িকাঠের উপর। নেশাগ্রস্ত মানুষের মতো দু চোখ ক্রমশ বুজে আসছে তার। রতন দূরে দাঁড়িয়ে গর্বের হাসি হাসছে, আর ঠিক তার পাশে উঁকি মারছে সেই 1.5 ফুটিয়া। সে অপেক্ষা করে রয়েছে অপূর্বর প্রাণের। সেই তান্ত্রিক অপূর্বের সারা শরীরে সুরা ঢালছে। এমন সময় বজ্রকণ্ঠে শম্ভু চিৎকার করে উঠল, বন্ধ করো এখনই এসব, তা না হলে ফল ভালো হবে না। তুই এটা কি করছিলি রতন? তুই জানিস এর ফল তোকেও ছেড়ে কথা বলবে না। হে কি শম্ভুদা, তুমি এখানে? তোমার সাথে আমার স্ত্রী কেন? তোমরা দুজনে মিলে কি ষড়যন্ত্র করে আমার সমস্ত পরিকল্পনা বানচাল করে দিতে চাও? কিসের পরিকল্পনা? নিজের লোভে কত বড় ভুল কাজ করতে চলেছিস তুই জানিস? তুই যেদিন আমার কাছে তোর ছেলের নক্ষত্র রাশি অধিপতি জানতে চেয়েছিলি, আমি সেদিন থেকেই সন্দেহ করেছিলাম তোকে। যে ছেলেটাকে তুই বলি দিতে চলেছিস, প্রথম কথা সে তোর সন্তান তুল্য। আর সব থেকে বড় কথা হলো, সে মোটেই উত্তর ফাল্গুনী নক্ষত্র জাত সন্তান নয়, ও রোহিণী নক্ষত্র জাত সন্তান। আমার গণনা সেদিন ভুল ছিল। ওর বলি হলে কতগুলো প্রাণ একসাথে চলে যাবে তোর কোনো আন্দাজ আছে? না বাঁচবি তুই, না বাঁচবে তোর ওই তান্ত্রিক। তাদের এত কথোপকথনের মাঝখানে রতন বা শম্ভু কেউ লক্ষ্য করেনি সুযোগ বুঝে কখন সেই তান্ত্রিক সরে পড়েছে সেখান থেকে। অপূর্বকে হাড়িকাঠ থেকে নামিয়ে আনা হলো। রতনের স্ত্রী চোখে মুখে জল দিয়ে তাকে সুস্থ করে তোলার চেষ্টা করতে লাগলো। ওদিকে রতন তখন চিৎকারে ফেটে পড়ছে। তার এতদিনের সাধনা, এতদিনের স্বপ্ন যেন চোখের সামনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। 1.5 ফুটিয়াকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। শম্ভু পাগলের মতো খোঁজার চেষ্টা করছে তাকে। হঠাৎ কিছু দূরেই অন্ধকারের ভিতর থেকে সেই তান্ত্রিকের প্রচণ্ড চিৎকার শোনা গেল।
সবাই একসাথে ঘুরে তাকালো সেই দিকে। শম্ভু গম্ভীর গলায় বলল, সবে একটা প্রাণ গেল। রতন ছুটে এসে শম্ভুর দু পা জড়িয়ে ধরল। আমি আমি অনেক বড় ভুল করে ফেলেছি শম্ভুদা। তুমি আমাকে যাত্রা রক্ষা করো, আমার পরিবারটাকে তুমি বাঁচাও। শম্ভু আজ পর্যন্ত নিজের অপরিসীম শক্তির প্রকাশ ঘটায়নি কখনো, কিন্তু আজ পরিস্থিতি তাকে সেই কাজ করতে বাধ্য করল। বিভিন্ন রকম আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেই 1.5 ফুটিয়াকে আবার মাটির হাড়িতে ফিরিয়ে নিয়ে আসলো। মুক্তি পেল রতনের পরিবার। শম্ভুদা সেই হাঁড়ি কি করেছিল রতন তা জানে না, জানার চেষ্টাও করেনি কোনোদিন। সেদিন ওরা যখন বাড়ি ফিরল তখন ভোর হতে শুরু করেছে। হাঁড়িখানা হাতে ধরে শ্মশানের রাস্তায় ঢোকার আগে শম্ভু রতনকে বলেছিল, বুঝলি রতন, ঈশ্বরের সৃষ্টিতে আমরা সবাই তার পদানত। তিনি সবার জন্য নির্দিষ্ট স্থান বেছে দিয়েছেন। যে যেখানে থাকার তাকে সেখানেই থাকতে দেওয়া উচিত। আমরা কাউকে নিজের দাস বানাতে পারি না রে, কারণ ভূত বল, পিশাচ বল, মানুষ বল, জীবজন্তু বল, আমরা সবাই ওই পরমেশ্বরের দাস।